সিদ্ধান্ত নিয়েছি আমি রিয়াকে সবকিছু বলে দিব। তবে ওকে এমন অবস্থায় রেখে কথা বলবো যাতে ও কিছুই বলতে পারবে না। রিয়া তো আমার জন্য কষ্টে আছে, আগে আমি ওকে সুখের স্বপ্ন দেখাবো, যদি পারি সেটা বাস্তব করব। নইলে ওকে এমন সারপ্রাইজ দিব ও নিজেও এত খুশি হবে বলার বাইরে। আকাশের দিকে তাকিয়ে আছি, কি সুন্দর আকাশটা, না আছে কোনো চিন্তা, না আছে কোনো টেনশন। আকাশের মতোই যদি হতে পারতাম তাহলে কিছুই চিন্তা থাকতো না। রিয়ার মুখটা দেখার পরে মনে হয় আমি সবকিছু ভুলে যাই, বারবার যেন ওর মুখটা সামনে ভেসে ওঠে। আচ্ছা, রিয়া যদি আমার বউ হয় তাহলে তো আমার জন্যই ভালো হয়। অপরাধ করছি আমি, এর মাসুল তো আমাকে দিতেই হবে। তবে রিয়া যদি এইসব জানে আমাকে হয়তো কখনোই বিয়ে করবে না। আমি রিয়ার প্রেমে পড়েছি, তবে সেটা ওকে বলা যাবে না। হঠাৎ ফোনের রিংটোনে ঘোর কাটলো, তাকিয়ে দেখি আমার গার্লফ্রেন্ড তানিয়া কল করেছে। রিসিভ করে বললাম, জান বলো। তানিয়া বলল, তুমি এখন কই গো? আমি একটু আনমনে বললাম, এই তো ফাঁকা মাঠে বসে আছি। তানিয়া বলল, আমাকে বলতা আমি চলে আসতাম। এখন এক কাজ করো, আমরা যে রেস্টুরেন্টে আড্ডা দিই মাঝে মাঝে সেখানে চলে আসো। তানিয়ার কথার উত্তর দিয়ে বললাম, আসছি, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। ফোনটা রেখে মানি ব্যাগটা চেক করলাম, 1000 টাকার 5টা নোট পড়ে আছে। সব আজকে শেষ হয়ে যাবে বুঝতে পারছি। 1 বছর রিলেশন আমাদের, তবে এতটা ফিলিংস নাই ওর প্রতি আমার। কেমন জানি লাগে আমার কাছে এইসব। তবে ওর মুখের দিকে তাকিয়ে এই রিলেশনে আসি। আমি চলে গেলে তানিয়া অসহায় হয়ে যাবে। আমি জানি ওর পরিবার এতটা ধনী না। হেঁটে হেঁটে রেস্টুরেন্টে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি তানিয়া ওর বেস্ট ফ্রেন্ডের সাথে বসে আছে। এটা আর নতুন কিছু না, প্রতিদিনই ও বেশি আমার থেকে ওর বেস্ট ফ্রেন্ডকে সময় দেয়, তাতেও আমি কিছু বলি না। তবে ইদানিং ওর ওপর আমার একটু সন্দেহ লাগে, কেমন কেমন জানি মাঝে মাঝে আমার সাথে অদ্ভুত আচরণ করে। আমি যেতেই ওর বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে তানিয়াকে বিদায় করে চলে যাচ্ছে। শালা রেস্টুরেন্টে এসে আমার উপর খেয়ে গেল। তানিয়া তো এক ফকির, কিছু খাওয়াতে পারে না। এক তো আমার উপর খায়, আবার ওর বেস্ট ফ্রেন্ডকেও। মনটা চাই মাঝে মাঝে। আমি গিয়ে তানিয়ার পাশে বসতেই ও একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি একটা হাসি দিয়ে বললাম, কি অবস্থা তানিয়া তোমার, ভালো আছো? তানিয়া একটু ভঙ্গি সুরে নাটক করে বলল, বাবু আমি তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো? তুমি আমাকে তো আজকে একবারও কল দিলে না, এজন্য আমি তোমার উপর রাগ করছি। মেয়েদের এসব অঙ্গি ভঙ্গি দেখলে শরীরটা জ্বলে যায়। এসব নাটক না করলে আমার মনে হয় ওরা থাকতে পারবে না। তাও একটু হাসি নিয়ে বললাম, বাবু আজকাল একটু বেশি বিজি থাকি। হঠাৎ তানিয়া ঠোঁটের উপর নজর পড়লাম, কেমন জানি লিপস্টিক এলোমেলো হয়ে ঠোঁটে লেগে আছে। তানিয়া আমার ঘোর কাটিয়ে বলল, কি দেখছো বাবু এমন করে আমার দিকে তাকিয়ে? আমি তানিয়াকে কিছু বুঝতে না দিয়ে বললাম, এই তো বাবু দেখছি তুমি কতটা সুন্দর। তানিয়া বলল, তাই নাকি? আচ্ছা চলো না আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নিই, আমার তো আর সহ্য হচ্ছে না। কি ব্যাপার আজকে হঠাৎ করে ও বিয়ের কথা বলছে কেন? মাথায় তো কিছুই ঢুকছে না। আমি একটু অবাক হয়ে বললাম, হঠাৎ বিয়ের কথা বলছো কেন তানিয়া? তানিয়া আমার একটা হাত জড়িয়ে বলল, কতদিন আর একা একা থাকবো বলো, তোমাকে ছাড়া আর ভালো লাগে না, তাই বলছি চলো না আমরা বিয়ে করে নিই। আমি তানিয়ার হাত ছাড়িয়ে বললাম, বিয়ে অনেক দেরি আছে, তুমি তো জানো আমার বড় ভাইয়ের বিয়ে সামনের সপ্তাহে, এরপর আমার বড় বোন আছে, সব ঝামেলা মিটিয়ে তারপর আমি বিয়ে করব। এটা বলতেই তানিয়া মুখটা কালো করে বলল, তাহলে তো অনেক পর, এতদিন আমি সহ্য করতে পারবো না বুঝলে বাবু। আমি তানিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, যদি আমাকে ভালোবাসো তাহলে তো মানতেই হবে না বেবি। তানিয়া মন খারাপ করে বলল, আমি বললাম, মন খারাপ করলে নাকি তানিয়া? দেখো আমি এত তাড়াহুড়ো করে বিয়ে করতে পারবো না। তানিয়া দাঁড়িয়ে বলল, আচ্ছা তাহলে আমি আজকে আসি কেমন? এই মুহূর্তে ওয়েটার এসে বলল, ম্যাম বিলটা। তানিয়া আমাকে দেখিয়ে বলল, তোমার ছাড় দিয়ে দিবে। কি মেয়ে রে বাবা, লজ্জা শরম কিছুই নাই, আমাকে দেখিয়ে দিল। তুই খাবি খা, সাথে আরেকটা ক্যান নিয়ে আসিস। তানিয়া হাতে ইশারা করে বলল, আসি বাবু, কালকে দেখা হবে। তানিয়া চলে যেতেই আমি ওয়েটারকে ডেকে বললাম, এখানে আসো। ওয়েটার আমার কাছে এসে বলল, স্যার বলেন। আমি বললাম, তুমি তো জানো আমি এখানে মাঝে মাঝে আসি। ওয়েটার বলল, ভাইয়া। আমি ওর হাত থেকে বিলের কাগজটা নিয়ে বললাম, তোমার ম্যাম কি ওই ছেলের সাথে কিছু করার চেষ্টা করে? ছেলেটা জবাবে বলল, সরি স্যার, এসব বলতে মানা আছে, ম্যাম না করেছে। আমি ছেলেটার হাতে 500 টাকা দিয়ে বললাম, এখন বলো। ছেলেটা হাসি মুখে বলল, ওরা তো প্রতিদিনে আপনি চলে যাওয়ার পরেও আসে, আর একে অপরকে ওই যে কি যেন বলে, ও হ্যাঁ মনে পড়েছে, লিপকিস। ওরা একে অপরকে লিপকিসও করে। এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। বেস্ট ফ্রেন্ড বানিয়ে আমাকে লুকিয়ে এইসব করে। ওয়েটারের বিলটা দিয়ে বসে আছি, আমার টাকা খেয়ে আমার সবকিছু খেয়ে বেঁচে আছে, আর আমার সাথেই ধোকা। দেখ আমি কি করি। হঠাৎ পিছন থেকে কে জানি ডাক দিল, দীপু। পিছনে তাকিয়ে দেখি বড় ভাই আর ভাইয়ার হবু বউ। আমি উঠে গিয়ে ওদের টেবিলে বসলাম। তবে ভাবির সাথে কিন্তু আমার খুব ভাব আছে, মানে উনি আমাকে খুব আদর করে। ভাবি আমাকে দেখে বলল, কি ব্যাপার দীপু, মন খারাপ? আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, একটু মন খারাপ না, অনেকটাই মন খারাপ। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রে দীপু? সাথে ভাবিও তাল মিলিয়ে বলল, ভাই বল কি হয়েছে? আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, জানেন ভাবি, ইদানিং তানিয়ার ব্যবহার আমার কাছে ভালো লাগছে না, কেমন জানি অদ্ভুত অদ্ভুত ব্যবহার করে আমার সাথে।
আমার গার্লফ্রেন্ড যে আছে এটা আমার পরিবারের সবাই জানে, আমিও বলে দিয়েছি। ভাবি একটা হাসি দিয়ে বলল, আরে পাগল, এই নিয়ে এত চিন্তা করো কেন, একটু খোঁজখবর নিয়ে দেখো, তাইলেই তো হয়। আমি দাঁড়িয়ে বললাম, আচ্ছা ভাবি, তাহলে আজকে আসি, আপনাদের বিরক্ত করে লাভ নেই। ভাবি বলল, এখনই চলে যাবা? আমি বললাম, যেতে হবে, নইলে আপু পিঠের চামড়া তুলে নিবে। ভাইয়া আমাকে প্রশ্ন করলো, শুনছি তুই সকালে কিছু খেয়ে আসিস নাই, বস কিছু খেয়ে যা। আমিও বসে বললাম, ভাইয়া তুই ঠিকই বললি, খুব খিদে পেয়েছে, তবে টেনশনে কিছুই বলতে পারছি না। ভাবি খেতে খেতে বলল, প্রেম করো আরো, প্রেমের যে কি জ্বালা রে ভাই। আমি ভাবিকে খোঁচা মেরে বললাম, আমি একাই প্রেম করি, আর তুমি যে ভাইয়ার সাথে 3 বছর প্রেম করছো সেটা কি? জানি না আমার ভাইয়ের কত টাকা খরচ করছো। ভাবি একটা হাসি দিয়ে বলল, আমি তোমার ভাইয়ের টাকা খরচ করি না, তোমার ভাই যে কিপটা আর কিপটা জিজ্ঞেস করো, এই যে খাচ্ছি একটাও কি বিল দিবে নাকি তোমার ভাই? আমি ভাইয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, সত্যি ভাইয়া? ভাইয়া একটা হাসি দিয়ে বলল, ওর বাবার টাকার অভাব আছে নাকি? আমি কেন টাকা দিব, ও দিবে, আমি দিলেও যা ও দিলেও তাই। ভাবি একটু রেগে বলল, দেখো তোমার ভাইয়া কি বলে। আমি বললাম, বুঝছি, আমাকেও ভাইয়ার মতোই হতে হবে। খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে বাসার দিকে যেতে লাগলাম, তবে এখন কেন জানি বাসায় যেতে মন চায় না। মনের ভিতর অজানা একটা ভয় যেন থেকেই যায়। বারবার রিয়ার কথা মনে পড়ে। আজকে শুনেছি রিয়ার বাবা আসবে, উনি নাকি সেনাবাহিনীর মেজর। যদি একবার আমাকে ধরতে পারে না, কিভাবে যে আমাকে পিটিয়ে মারবে তার কোনো হিসাব নেই। বাসার কাছে গিয়ে দেখি সেনাবাহিনী পুলিশের অভাব নেই, মনে হয় রিয়ার বাবা চলে আসছে। বাইরে বেশি দাঁড়িয়ে থাকলে সন্দেহ করবে। কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দিল। কিরে, এতক্ষণ কই ছিলি? আপু ভিতরে যেতে যেতে বলল। আমি ভিতরে গিয়ে সোফায় বসলাম। মনে হচ্ছে জানো, আজকে আমার উপর দিয়ে বড় একটা ঝড় গেল। সামনে যে আরো কত কিছু হতে পারে তার কোনো হিসাব নেই। আগুনে হাত দিয়ে দিছি, হাত তো পুড়বেই। আপু আমার কাছে এসে বলল, কিরে আমি তোরে কি বলছি? আমি আড়াল চোখে আপুর দিকে তাকিয়ে বললাম, এই তো ভাইয়ার ভাবির সাথে ছিলাম। আপু আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল, তুই ভাইয়ার ভাবিকে কোথায় পেলি? আমি বললাম, কোথায় আবার, ওরা তো রেস্টুরেন্টে ছিল। আপু বলল, বুঝি না, সারাদিন ঘুরে ওরা কি করে? আমি বললাম, নতুন নতুন প্রেম তো, একটু মজা করতে দে। আপু আমার দিকে আবার রাগি চোখে তাকিয়ে বলল, ওদের নতুন প্রেম না। আমি চোখ বন্ধ করে বললাম, সে যাই হোক আপু, আমি এখন একটু ঘুমাবো, এমনিতেই রাতে ঘুমাতে পারি নাই। আপু বলল, তুই খেয়েছিস? আমি বললাম, আপু। আচ্ছা, রিয়াকে নিয়ে চলে আসছে বাসায়? আপু সোফা থেকে উঠে বলল, নিয়ে আসছে, আমিও তো ওদের সাথেই আসছি। আমি রুমে যেতে যেতে বললাম, আম্মা আব্বু কই? ওদের তো দেখতে পাচ্ছি না। আপু কোনো কথা বলল না, চুপ করে কি জানি চিন্তা করছে। আমি দাঁড়িয়ে আবার আপুর কাছে গেলাম। আপুর হাত ধরতেই বলল, কে কে? আমি অবাক হয়ে আপুর দিকে তাকিয়ে বললাম, একটু আগেই তো কি সুন্দর করে কথা বলছিলি, আর এখনই চিন্তায় মগ্ন? বাবা খুব ভালো, মনে হচ্ছে জানো এটাই প্রেমে পড়ার লক্ষণ। আপু আমার দিকে তেড়ে এসে বলল, তোরে তো। আমি মুখ বাঁকিয়ে বললাম, হ্যাঁ সত্যি কথা বললেই দোষ, তাই না? আমি রুমে গিয়ে বিছানায় শুতেই চোখে ঘুম চলে আসে। রাতে এমনিতেই ঘুমাতে পারি নাই। ঘুম থেকে যখন উঠলাম তখন তাকিয়ে দেখি প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। মনে মনে চিন্তা করছি, রিয়ার সাথে আমি যেই কাজ করছি এর একটু প্রমাণ যদি ওর ভাই বা ওর বাবা পাই, আমাকে আর এই পৃথিবীতে মনে হয় রাখবে না। রাতে সেই কাপড়গুলো পরে রিয়ার কাছে গিয়েছিলাম, সেইগুলোতে আগুন ধরিয়ে দিলাম, বাইরে ফেললে যে কেউ দেখে ফেলতে পারে। একটু পর আম্মু আর আপু আমার রুমে আসলো, এসে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না জানার ভান করে বললাম, কি হয়েছে আম্মু, তোমরা হঠাৎ আমার রুমে? আপু রেগে বলল, কি হয়েছে মানে? তুই কাপড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিলি কেন? আমি বললাম, ইস আপু বলিস না, যেই মশা, তাই মশার হাত থেকে বাঁচার জন্য এইসব করতে হয়েছে। আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, পাগল টাগল হয়ে গেলি নাকি? হঠাৎ এইসব কি আজে বাজে কাজ করা শুরু করলি? আমি বললাম, আমার মাথা গরম করিও না, তোমাদের এত কথা আমি শুনতে পারবো না। আপু আমার দিকে চোখ রাঙিয়ে চলে গেল, পিছন পিছন আম্মু চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। আজ 2 দিন হলো ঘর থেকে এত বাইর হই না, যা একটু বের হয়েছি অল্প অল্প, যাতে কেউ সন্দেহ করতে না পারে। আজকে রিয়াদের বাসায় যাব, ওকে একটু দেখে আসি, না হলে ও আবার আমাকে বলবে আপনি খুব স্বার্থপর, আমাকে একদিনও দেখতে আসেননি। আর ওরাও যাতে আমাকে সন্দেহ না করতে পারে, এজন্য এই কাজ। রুম থেকে বের হয়ে রিয়াদের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, তবে পরিবেশটা হঠাৎ করে এতটা নীরব হয়ে গেল কেন, কিছুই মাথায় ঢুকছে না। ওরা আবার নতুন করে কোনো প্ল্যান করছে না তো? বলা তো যায় না। কলিং বেল বাজাতেই সেই দিনের আপুটা দরজা খুলে দিল। ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম, ভালো আছেন আপু? মেয়েটি বলল, এই তো ভালো আছি, তুমি মিতুর ভাই না? আমি বললাম, জি আপু, আমি মিতুর ভাই। মেয়েটি বলল, রিয়াকে দেখতে এসেছো তাই তো? আমি বললাম, জি। রিয়া এখন কেমন আছে আপু? উনি একটা হাসি দিয়ে বলল, যাও নিজের চোখেই দেখে আসো গিয়ে। আমি মাথাটা নিচু করে বললাম, আপু আপনাকে তো, আমাকে আর কিছু বলতে না দিয়ে বলল, আমাকে চিনতে পারছো না তাই তো? আমি বললাম, আপু।
মেয়েটি বলল, রাসেলের সাথে তো তোমার পরিচয় হয়েছে। আমি বললাম, হয়েছে, হাসপাতালে। আপনি কি রাসেল ভাইয়ের বউ নাকি? ভাবি একটু লজ্জা পেয়ে বলল, আমি বললাম, সরি ভাবি, আপনাকে চিনতে পারি নাই। ভাবি বলল, আরে তুমি কি আমার পরিচয় জানো যে চিনবে? আচ্ছা যাও ভিতরে রিয়ার সাথে দেখা করে আসো। আমি আর কোনো কথা বললাম না। আমি জানি রিয়ার রুমটা উপরে, তাও পিছন ফিরে ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি রিয়ার রুমটা কোন দিকে? এটা জিজ্ঞেস না করলে যদি আমাকে সন্দেহ করে। এখন সবকিছুতেই জানো মনের ভিতরে একটা ভয় জমে গেছে। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, আগে বলে একবার ভাবি আরেকবার আপু, এটা কি? আমি একটা হাসি দিয়ে বললাম, আপু এজন্য বলছি আমি তখন আপনাকে চিনি নাই, এখন তো চিনতে পারছি আপনি রাসেল ভাইয়ের বউ। তাই ভাবি। উনি আমার কথার উত্তর শুনে হাসতে লাগলো। হেসে হেসে বলল, ভাই তুমি তো দেখি খুব যুক্তি দিয়ে কথা বলতে পারো। রিয়ার রুম উপরে, যাও। আমি একটা হাসি দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। আরে এ তো রিয়ার মা নিচে নামছে। আমাকে দেখে বলল, যাও রিয়া উপরে আছে। আমি আন্টির কথা শুনে একটা হাসি দিলাম। কি ব্যাপার, এ বাসায় সবাই আমাকে চিনে ফেললো নাকি? সবাই আমাকে আমন্ত্রণ জানাচ্ছে রিয়াকে দেখার। কোনো কিছু আবার টের পেয়ে গেল না তো? দূর, এসব কিছু না। আগের মতো আর ভুল করলাম না। দরজায় দাঁড়িয়ে ভিতরে উকি দিয়ে দেখি সেই দিন রাতের মতোই রিয়া টেবিলে বসে বসে কি জানি লেখার চেষ্টা করছে। আমি দরজায় টোকা দিয়ে বললাম, রিয়া ম্যাম, আমি কি ভিতরে আসতে পারি? রিয়া আমার কথা শুনে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, দীপু ভাইয়া নাকি? আমি বললাম, আমি।